হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। তাহলে আগের দিন আমরা পিরিয়ডিক টেবিলটা শুরু করেছিলাম এবং পিরিয়ডিক টেবিলটা কীভাবে তৈরি হচ্ছে আমরা সেটা দেখেছিলাম। ওকে, ডিটেলসে মানে শুরুর হিস্ট্রি বা শেষের হিস্ট্রি এগুলো আমরা পরে দেখবো, আগে মূল কনসেপ্টের দিকে ফোকাস করি, কেমন? তাহলে দেখো, আমরা প্রথমেই কি দেখলে, মানে পুরো পিরিয়ডিক টেবিলটা দেখার পরে আমরা আগের দিন দেখে নিয়েছিলাম যে এখানে 18টা গ্রুপ আছে এবং 7টা পিরিয়ড আছে, তাই না? এটা হচ্ছে কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6 আর 7, এই 7টা পর্যায় আছে এবং 1, 2, 3, 4, 5, 6, 7, এটা 12, 11, 10, ঠিক আছে? তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ভেতরে লিখে রেখেছি। আমি আর এই ভেতরের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখাইনি, যেহেতু আগের দিন আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে বলে। এবং তারপরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17 অ্যান্ড 18, 18টা গ্রুপ আছে। ক্লিয়ার? তাহলে এতটা পর্যন্ত আমরা দেখেছিলাম এবং আমরা কি দেখেছি, প্রত্যেকটা গ্রুপের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশনটা সেম, তাই না? তাহলে এস ব্লক এলিমেন্ট কাদের বলেছিলাম? যাদের ভ্যালেন্স সেলে এস অরবিটালটা আছে, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটো গ্রুপকে আমরা এস ব্লক এলিমেন্ট বলেছিলাম এবং এদের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS 1 and 2। 1 নাম্বারের জন্য হচ্ছে NS1 আর 2 নাম্বার গ্রুপের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2। যেমন এর 1s1, এর 2s1, এর 3s1 and so on। সিমিলারলি এর কি, এর হচ্ছে কি 2s2, 3s2, 4s2 and so on। ঠিক আছে? তাহলে 1s2টা কেন নেই এখানে? কেননা 1s2টাকে আমি এখানে লিখে দিয়েছি, তাই না? এটা হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, 18টা নোবেল গ্যাসের পর্যায়, অর্থাৎ সবচেয়ে স্টেবল পর্যায়, ওইখানে ওকে রেখেছি। কেন রেখেছি আগের দিন বলেছিলাম, আজকে আবার বলে দেবো। তাহলে ডি ব্লক এলিমেন্ট কাদের বলে? না, যাদের ভ্যালেন্স সেলে ডি অরবিটালটা আছে তাদেরকে ডি ব্লক এলিমেন্ট বলে, অর্থাৎ ডি ব্লকটা থাকে এস অ্যান্ড পি এর মাঝখানে। ঠিক আছে? তাই এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে গ্রুপটা কত থেকে স্টার্ট হচ্ছে? না, 3 থেকে স্টার্ট হচ্ছে 12 অবধি। বোঝা গেল? এবং তারপরে পি ব্লকটা হচ্ছে গিয়ে 13 থেকে 18 পর্যন্ত। এখানে পি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? না, NS2 NP 1 to 6। 13 যার গ্রুপ নাম্বার তার হবে NS2 NP1। দেখো, NS2 NP1, NS2 NP1 প্রত্যেকটাতে গেছে। সিমিলারলি তারপরটা হবে NS2 NP2, তারপরটা হবে NS3 NP3, তারপরটা NS2 NP4, এটা NS2 NP3, NS2 NP4, NS2 NP5 অ্যান্ড NS2 NP6। তাহলে এদেরকে আমি জেনারেলাইজড করলে কি বলতে পারি? বলতে পারি NS2 NP 1 to 6। এটা পি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, তাহলে ডি এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? ডি এর হবে, দেখো, যত নাম্বার এস তার থেকে এক কম ডিতে ইলেকট্রন ঢোকে, তাহলে এন নাম্বার যদি এস হয়, ডি কত হবে? না, n-1, তাই না? তাহলে এটা হবে NS2 n-1 d1, NS2 n-1 d2। ঠিক আছে? তার মানে এটা দেখো 4s2 3d1, এটা 4s2 3d2, 4s2 3d3, এরকম করে যাচ্ছে। সিমিলারলি এটা দেখো 5s, তাই জন্য 4d ঢুকেছে। এটা কেন হচ্ছে, কি হচ্ছে, সব আগের ক্লাসে আমরা পড়েছি, কেমন? তাহলে এইরকমভাবে আবার দেখেছি যে এই 6 এর ঘরে, মানে 6 নাম্বার পর্যায়েতে আবার এফ ঢোকে, তাই না? এবার এফ এখানে 14টা ঘর যেহেতু লাগতো, তাই আমি আর এর কমপ্লিকেশন না বাড়িয়ে আমি আলাদা করে এফ কে লিখে দিয়েছি। এই 6 নাম্বার পর্যায়ে এবং 7 নাম্বার পর্যায়ে, এই দুটো পর্যায়েতেই 14টা করে এলিমেন্ট আবার ঢুকতো এফ এর জন্যে, তাদেরকে আমি পিরিয়ডিক টেবিলের বাইরে আলাদা করে লিখে দিয়েছি 14 দুগুণে 28টা এলিমেন্টকে। ক্লিয়ার আছে? এদেরকে আমরা বলবো এফ ব্লক এলিমেন্ট। তাহলে এফ ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, না, NS2। এখানে কারোর ক্ষেত্রে ডিতে ইলেকট্রন ঢোকে, সেই জন্যে যে ডিটার কোন ডিটা ঢুকবে? না, যত নাম্বার এস তার থেকে এক কম ডিতে ঢুকবে, তাই না? এটা এখানে আমরা দেখলাম সেটা। তাহলে n-1 d 0 to 1, ওই একটা ইলেকট্রন কখনো কখনো এক্সেপশনালি ঢুকে যায়। আর এফ কোনটা হবে?
না যত নাম্বার এস তার থেকে 2 কম এফ, আমরা আগের দিন দেখেছি। তাহলে n-2 f 1 to 14 এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো হয়। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা করব এই পুরো টেবিলটা যে দেখলাম এখানে এলিমেন্টগুলোর ক্যারেক্টারিস্টিক্স কীরকম, ঠিক আছে? দেখো, তাহলে আমরা হোমস রুল অনুযায়ী আমরা দেখেছিলাম যে কক্ষ মানে অরবিটালগুলো যদি ফুলফিল হয় তাহলে তারা মোস্টলি স্টেবল। আরেকটা কথা মনে রাখবে, ভ্যালেন্স সেলে 8টা ইলেকট্রন থাকলে সে হাইলি স্টেবল, ঠিক আছে? যেমন দেখো, এটার ভ্যালেন্স সেল হচ্ছে 2 ভ্যালেন্স সেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে দেখো, 2s এ 2টো, 2p তে 6টা, মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 8। এখানে 3s2 3p6 টোটাল নাম্বার অফ ইলেকট্রন 8। এখানেও 4s2 4p6, শুধুমাত্র ভ্যালেন্স সেলটা নাও, 4s2 4p6 মানে টোটাল নাম্বার অফ 8, টোটাল নাম্বার অফ ইলেকট্রন 8। এখানেও 8, এখানেও 8, এখানেও 8, অর্থাৎ ভ্যালেন্স সেলে 8টা করে ইলেকট্রন আছে, তাই এরা সবচেয়ে বেশি স্টেবল। তাহলে সবচেয়ে বেশি স্টেবল কত নাম্বার গ্রুপের মেম্বারগুলো? 18। 18 নাম্বার গ্রুপের এলিমেন্টগুলো সবচেয়ে বেশি স্টেবল, তাই 18কে বলা হয় নোবেল গ্যাস। আমরা আগেই পড়েছি নোবেল গ্যাস। আর এই যে হিলিয়ামটা, এখানে S2 NS2np6 নেই, এখানে শুধুমাত্র NS2 আছে, তাই একে 2 নাম্বার গ্রুপে রাখা উচিত ছিল। কিন্তু স্টেবিলিটির দিক থেকে ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো সব কার সাথে মিলে যায়? মিলে যায় এই নোবেল গ্যাসগুলোর সাথে। তাই NS2 এই 2 নাম্বার গ্রুপে না রেখে আমরা ওকে কোথায় রাখি? নোবেল গ্যাসগুলোর সঙ্গে রাখি, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরকমভাবেই তো রাখা হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এইভাবে এদেরকে রাখি। তাহলে শেষের 18 নাম্বার গ্রুপের মেম্বারগুলোকে আমরা কি বললাম? নোবেল গ্যাস। ওকে, এবার দেখো ভালো করে নোটিস করো, আমরা ওপর থেকে প্রত্যেকের কি দেখতে পাচ্ছি? এক একটা গ্রুপের ইলেকট্রনিক ভ্যালেন্স সেলের শেষ কক্ষপথের ভেতরেরগুলো নয়, ভ্যালেন্স সেলের শেষ কক্ষপথের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? সেম, প্রত্যেকের সেম। 1s1 2s1 3s1, অর্থাৎ প্রত্যেকের ভ্যালেন্স সেলটা হচ্ছে s এবং তাতে একটা করে ইলেকট্রন আছে। এখানে প্রত্যেকের ভ্যালেন্স সেলটা হচ্ছে s, তাতে 2টো করে ইলেকট্রন আছে। এখানে প্রত্যেকের ভ্যালেন্স সেলটা হচ্ছে p, তাতে একটা করে ইলেকট্রন আছে। এরকম করে প্রত্যেকটাকে ভালো করে নোটিস করো, এদের ডিটেল আছে, এখানেও ডিটেল আছে, এখানেও ডিটেল আছে, এখানেও চাপতে দেখবে প্রত্যেকটা গ্রুপের ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা সেম। তাহলে আলাদাটা কোথায়? আলাদাটা হচ্ছে সাইজে, সাইজ ফ্যাক্টর। এখানে দেখো 1, এখানে 2 3 4, অর্থাৎ ওপর থেকে আমরা যত নিচের দিকে নামবো তত সাইজটা কি হচ্ছে? সাইজটা ইনক্রিজ করছে। এটা 1 নাম্বার অরবিটাল, এটা 2 নাম্বার অরবিটাল। আমরা জানি 1 নাম্বার অরবিটালের চাইতে 2 নাম্বার অরবিটালটা সাইজে কি হয়? বড় হয়। এটা 3 নাম্বার অরবিটাল, সাইজটা আরো বড়। এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে ওপর দিক থেকে নিচের দিকে এলে সাইজ ফ্যাক্টরটা কি হয়? না ইনক্রিজ করে। ওপর দিক থেকে নিচের দিকে এলে সাইজটা কি হয়? না ইনক্রিজ করে, সাইজটা বাড়ে। বোঝা গেছে? এবার দেখো, তাহলে লেফট থেকে যদি আমি রাইটের দিকে যাই, যত বাম দিক থেকে ডান দিকের দিকে যাব তখন সাইজটা কি হবে? দেখো এখানে 1 নাম্বার, এটা 1 নাম্বার পর্যায়, তো 1 নাম্বার পর্যায়ে মাত্র 2টো এলিমেন্ট আছে। কি কি? না 1s1 আছে, আর ওই 18তে 1s2 আছে। এই যে 1s2টাকে লিখে রেখেছি, 1s2 আছে। এই দুটোই মাত্র এলিমেন্ট আছে, অর্থাৎ ভ্যালেন্স সেলটা কিন্তু সেই 1, এটার জন্যও 1, ওটার জন্যও 1, তাই না? ওকে, 2 নাম্বারে কি আছে? দেখো এর ভ্যালেন্স সেল, প্রত্যেকের ভ্যালেন্স সেল 2, 2s1 2s2 2p 2s2 2p1 2s2 2p2 2s2 2p3 and so on, অর্থাৎ ভ্যালেন্স সেল 2। এখানে প্রত্যেকের ভ্যালেন্স সেল 3, এখানে প্রত্যেকের ভ্যালেন্স সেল 4। 5 নাম্বার যে পর্যায় তার প্রত্যেকের ভ্যালেন্স সেল হচ্ছে 5, 6 এর 6, 7 এর 7। বোঝা গেছে? তাহলে এদের সাইজটা কি হবে? একই থাকবে? একই থাকবে না, ওটা ডিক্রিজ করবে। কেন ডিক্রিজ করবে? দেখো আমরা লেফট থেকে যখন রাইটের দিকে যাব তখন কি হচ্ছে বলতো? হ্যাঁ, আমাদের কক্ষপথের সংখ্যাটা একই থাকছে, মানে 2 তো 2, 3 তো 3, 4 তো 4, সেটা না হয় মানলাম, ঠিক আছে। কিন্তু এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা? এটা হচ্ছে 1s2 2s1, মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 3টে। সিমিলারলি টোটাল নাম্বার অফ প্রোটনও তো 3টে। এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা? 4টে। টোটাল নাম্বার অফ প্রোটনও 4টে। এখানে টোটাল নাম্বার অফ প্রোটন 5টা, টোটাল নাম্বার অফ প্রোটন 5টা, টোটাল নাম্বার 6টা। এখানে টোটাল নাম্বার অফ প্রোটন 7টা। এরকম করে তো ইনক্রিজ করছে,
অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে যত আমি যাচ্ছি নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে একটা করে করে ইলেকট্রন ইনক্রিজ করছে, সিমিলারলি একটা করে করে কি ইনক্রিজ করছে, প্রোটন ইনক্রিজ করছে। তার মানে দেখো প্রোটনগুলো থাকে কোথায়, নিউক্লিয়াসের ভেতরে, ইলেকট্রনগুলো থাকে কোথায়, বাইরের ভ্যালেন্স সেলে, তাই তো। তাহলে ভ্যালেন্স সেলে যত ইলেকট্রন সংখ্যাটা ইনক্রিজ করছে, ভেতরে নিউক্লিয়াসের ভেতরে নাম্বার অফ প্রোটন তত কি হচ্ছে, ইনক্রিজ করছে। প্রোটন যত ইনক্রিজ করবে তত সে ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলোকে আরও বেশি আকর্ষণ করবে, তাই না। ভেতরে প্রোটনের সংখ্যা যত বাড়বে, পজিটিভ চার্জের পরিমাণ যত বাড়বে, তত বাইরের যে ইলেকট্রন আছে তার প্রতি আকর্ষণ বল কী হবে বলো তো, বাড়বে। যত আকর্ষণ বল বাড়বে তত বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে সে কাছে টেনে নিয়ে আসার চেষ্টা করবে, বোঝা গেছে। যত কাছে টেনে নিয়ে আসার চেষ্টা করবে তত এই অরবিটালটার সাইজটা কি হবে, আস্তে আস্তে ডিক্রিজ করবে, বোঝা গেছে। তার মানে এর যা সাইজ তার তুলনায় এর সাইজ বড়, কেননা এখানে যতগুলো প্রোটন আছে এখানে তার চাইতে একটা কম প্রোটন আছে। সিমিলারলি এর তুলনায় এর সাইজটা আরেকটু ছোট, কেননা এখানে যতগুলো প্রোটন আছে এখানে তার তুলনায় একটা প্রোটন বেশি আছে। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যাও বাড়ছে মানছি, কিন্তু প্রোটন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভেতরের নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি হারে ইনক্রিজ করে যায়। তার ফলে বাইরের ইলেকট্রনকে সে অনেক বেশি আকর্ষণ করে। তার ফলে কি হয় না, বাইরের কক্ষপথটা আর একটু ছোট হয়ে যায়। তাহলে লেফট টু রাইটের দিকে গেলে সাইজ ফ্যাক্টরটা কি হবে না, ডিক্রিজ করবে। ওপর থেকে নিচের দিকে নামলে সাইজ ইনক্রিজ করবে, আর লেফট টু রাইটের দিকে গেলে সাইজ কি হবে না, ডিক্রিজ করবে। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো ওপর থেকে নিচের দিকে আমি যত নামছি সাইজ ফ্যাক্টরটা ইনক্রিজ করছে, কি হবে না, তত ভ্যালেন্স সেলের যে অরবিটালটা, সেই অরবিটালটা এক ধাপ করে করে বাড়ছে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এরকমভাবে বাড়লে এদের নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশনটাও তো কমছে, তাই না। মানে মনে করো এটা নিউক্লিয়াস, এর বাইরে একটাই কক্ষপথ, মানে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে, এর কথা বলছি। হলো, মনে করো এখানে আরেকটা অরবিটাল আছে, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এখানে দুটো অরবিটাল আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, অর্থাৎ এর কথা বলছি। তাহলে এর তুলনায় এর তো সাইজ তুলনামূলক একটু বড় হবে, আমার আঁকার জন্য মনে হচ্ছে এটা ছোট হয়েছে, তাই না, এইরকম। তো এটা 1 নাম্বার কক্ষপথ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কক্ষপথ, সাইজের রেসপেক্টে কে বড়, এ বড়। তাই নিউক্লিয়াসের অনেকটা দূরে তো 2 আছে, এ যত সহজে 1 নাম্বার কক্ষপথটাকে নিজের দিকে টানবে, এর টানতে কিন্তু আর একটু বেশি মানে কষ্ট হবে, কারণ এখানে দূরে আছে, তাই না। তাহলে এই নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় বেশি, 1 নাম্বারে বেশি, 2 নাম্বারে কম, তাই না। তাহলে ওপর দিক থেকে নিচের দিকে নামলে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয় না, ডিক্রিজ করে, আর লেফট টু রাইটের দিকে গেলে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করে। ক্লিয়ার? সিমিলারলি দেখো রেডিয়াস, এদের প্রত্যেককে যদি আমি গোল ধরি, গোলই অ্যাকচুয়ালি অ্যাটমগুলো সবাই গোল, ঠিক আছে। ওপর থেকে নিচের দিকে যখন নামছি তখন রেডিয়াসটা কি হচ্ছে, আস্তে আস্তে ইনক্রিজ করছে, কেননা এটা 1 নাম্বার সেল, এটা 2 নাম্বার সেল, সাইজ একটু বড়, 3 নাম্বার আরও বড়, 4 নাম্বার আরও বড়, তাহলে রেডিয়াসটা ক্রমশ কি হচ্ছে, উপর থেকে নিচের দিকে নামলে ইনক্রিজ করছে। অ্যান্ড লেফট টু রাইটের দিকে গেলে রেডিয়াস কি হবে, ওই নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, তার মানে আরও সংকুচিত করে দেবে, মানে রেডিয়াসটা কি হবে, ডিক্রিজ করবে, কমবে। বোঝা গেছে? ওকে, তাহলে দেখো এখানে তাহলে সবচেয়ে স্টেবল, হাইলি স্টেবল, এই পুরো ইলেকট্রনিক কনফিগারেশনগুলোর মধ্যে হাইলি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন কার দেখলাম না, 18 নাম্বার গ্রুপের লোকজনেদের। কি দেখছি, এদের ভ্যালেন্স সেলে NH2 NP6 হয়ে থাকার জন্যে এরা সবচেয়ে বেশি স্টেবল হয়ে থাকে, তাই না। তাহলে ওরা যদি সবচেয়ে বেশি স্টেবল হয়ে থাকে, তাহলে দেখো এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়ে আছে, এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়ে আছে, এর হয়ে আছে 1:2:1, এর হয়ে আছে 1:2:2p6 3s1, তাই না। এর কি হয়ে আছে, এর হয়ে আছে 3:3p6 4s1, এর কি হয়ে আছে, এর হয়ে আছে 4s2 4p6 5s1, সিমিলারলি এর আছে 5s2 5p6 6s1, এর হচ্ছে 6s2 6p6 7s1।
এর থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এ যদি আর একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে কোনোভাবে, তাহলে এই ভ্যালেন্স শেল 1s2 হয়ে গেল। 1s2 মানে কার মতো ইলেকট্রনিক কনফিগারেশন? হিলিয়ামের মতো, তাই না? এ যদি এই 3s থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়িয়ে গেল? 2s2 2p6। কার মতো ইলেকট্রনিক কনফিগারেশন? না 2s2 2p6 এই যে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন, তাই তো? এ যদি একটা ইলেকট্রন কোনোভাবে ছেড়ে দেয়, তাহলে ঠিক তার আগের যে অরবিটাল মানে তার আগের যে এলিমেন্টটা আছে অর্থাৎ আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। মানে এরা প্রত্যেকেই যদি একটা করে তাদের ভ্যালেন্স শেলের এই একটা করে ইলেকট্রনগুলো ছেড়ে দিতে পারে, তাহলে এরা তার আগের নোবেল গ্যাসটার মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে, তাই না? তাহলে এরা শুধু ছেড়ে দেবো এরকম ভাববে না, খুব সহজে ছেড়েও দেবে। বোঝা গেছে? মানে এদের ভ্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রন খুব ইজিলি এরা বের করে দেবে। তার মানে এরা প্রত্যেকেই একটা করে ইলেকট্রন ছাড়বে, তার মানে এরা ইউনিপজিটিভ এলিমেন্টে কনভার্ট হয়ে যাবে। সিমিলারলি এরা দেখো দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে 2 পজিটিভ এলিমেন্টে কনভার্ট হবে কিনা? বোঝা গেছে? সিমিলারলি 17 নাম্বারকে দেখো, এ আছে কি কি 2p5। এ যদি একটা ইলেকট্রন কোনোভাবে পেয়ে যায়, তাহলে এর নেক্সট নোবেল গ্যাসটার মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাচ্ছে কিনা? মানে 2s2 2p5 থেকে 2s2 2p6 এর মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। সিমিলারলি এটা কি হবে? 3s2 3p6 এর মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। মানে এরা যদি একটা করে ইলেকট্রন গ্রহণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, নিয়ে নেয়, কোথায় নেবে? না 3p তে অর্থাৎ ভ্যালেন্স শেলে, তাহলে এটা ঠিক তার নেক্সট নোবেল গ্যাসটার মতো ইলেকট্রনিক, নোবেল গ্যাসটা হয়ে যাবে না, নোবেল গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশনটা পাবে, যেটা হাইলি স্টেবল। বোঝা গেছে? একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে সে ইউনি নেগেটিভ মানে সিঙ্গেল নেগেটিভ চার্জে কনভার্ট হচ্ছে, ইলেকট্রন নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ যদি ছেড়ে দেয়, তাহলে কিসে কনভার্ট হবে? পজিটিভে কনভার্ট হবে। আর নেগেটিভকে যদি গ্রহণ করে, তাহলে কিসে কনভার্ট হবে? নেগেটিভে কনভার্ট হবে। এরা কটা নেগেটিভ গ্রহণ করবে? একটা, তাহলে এরা ইউনি নেগেটিভে কনভার্ট হবে, তাই তো? সিমিলারলি এরা দেখো 2p4 আছে, একে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে? p6 হওয়ার জন্য কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে? দুটো, তাই না? তাহলে এরা 2 নেগেটিভ চার্জে কনভার্ট হবে। বোঝা গেছে? এদেরকে কটা গ্রহণ করতে হবে? 3টে, তাই না? তো জেনারেলি আমরা জানি তো এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, n3- হয় তো, আমরা জানি তো, তাই না? তাহলে এইরকম ভাবে হবে। তাহলে দেখো তো কি হচ্ছে, এরা হচ্ছে কি পজিটিভ, 1 পজিটিভ, একটা ইলেকট্রন ছাড়ছে, এটা দুটো ইলেকট্রন ছাড়ছে, 2 পজিটিভ। দেখা যায় এখানে 3টে ইলেকট্রন ছাড়বে, 3 পজিটিভ। এবার আস্তে আস্তে পজিটিভিটিটা কমতে কমতে এখানে দেখা যায় নেগেটিভিটি বাড়ছে, 3 নেগেটিভ, 2 নেগেটিভ, সিঙ্গেল 1 নেগেটিভ, এরকম করে 0 হচ্ছে। তার মানে আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তারা সবাই পজিটিভলি চার্জড। ঠিক আছে? পজিটিভলি চার্জড হবে, তাই না? মানে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। লেফট হ্যান্ড সাইডে যে এলিমেন্টগুলো থাকবে তারা ইলেকট্রো পজিটিভ। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে যারা থাকবে তারা কেমন হবে? ইলেকট্রো নেগেটিভ হবে। কথাটা বোঝা গেছে? তাহলে লেফট থেকে রাইটের দিকে গেলে কি ইনক্রিজ করছে? ইলেকট্রো পজিটিভিটি না ইলেকট্রো নেগেটিভিটি? ওরা ইলেকট্রো নেগেটিভ, তার মানে লেফট থেকে রাইটের দিকে গেলে ইলেকট্রো নেগেটিভিটিটা ইনক্রিজ করছে। বোঝা গেছে? তাহলে সিমিলারলি ওপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রো নেগেটিভিটি কি হবে? ডিক্রিজ করবে, নেগেটিভিটিটা ডিক্রিজ করবে। সিমিলারলি ইলেকট্রো পজিটিভিটি কি হবে? দেখো ভালো করে বোঝো, এরা যত ওপর থেকে নিচের দিকে নামলে সাইজটা কি হচ্ছে? ইনক্রিজ করছে। তাহলে যত সাইজ ইনক্রিজ করবে নিউক্লিয়াস, তত সাইজ মনে করো এরকম একটা আছে, আর একটা সাইজ এইরকম আছে, তাহলে এটা নিউক্লিয়াস, এই হাতটা মনে করো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস এইখানে যে ইলেকট্রনটা আছে তাকে ভালোভাবে আকর্ষণ করতে পারবে না এখানে যে আছে তাকে ভালোভাবে আকর্ষণ করতে পারবে? যে দূরে আছে তাকে অত ভালোভাবে আকর্ষণ করতে পারবে না, মানে সে তত সহজেই ইলেকট্রনটাকে বের করে দেবে। আর যেটা ছোট সেখানে যে ইলেকট্রনটা আছে তাকে খুব ভালোভাবে টেনে রাখতে পারবে, তাহলে ওই ইলেকট্রনটাকে বের করে দেওয়া কঠিন হবে, তাই না? তাহলে যত উপর থেকে নিচের দিকে নামি সাইজটা কি হয়? ইনক্রিজ করে, বাড়ে। সাইজ ফ্যাক্টরটা কি হয় না? বাড়ে। তাহলে সাইজ যত বাড়বে, নিউক্লিয়াস একটা, নিউক্লিয়াস সাইজ বাড়লো, ঠিক আছে? এখানে মনে করো নিউক্লিয়াস
সাইজ আরও বাড়লো, তাহলে নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে সহজে টানবে, না এই ইলেকট্রনটাকে সহজে টানবে, না এই ইলেকট্রনটাকে সহজে টানবে? নিশ্চয়ই একে সহজে টানবে। তাহলে এই ইলেকট্রনকে আমি অত সহজে বের করে নিয়ে যেতে পারবো না। কাকে সহজে বের করে নিয়ে যেতে পারবো? না যেটা নিউক্লিয়াস থেকে দূরে আছে ইলেকট্রনটা। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে, যত নিচের দিকে নামবো তত সহজেই ইলেকট্রনগুলোকে এরা বের করে দিয়ে দিতে পারবে, মানে সহজেই বের করে দিয়ে পজিটিভ চার্জে কনভার্ট হতে পারবে, মানে ইলেকট্রোপজিটিভিটিটা কি হবে? ইনক্রিজ করবে। বোঝা গেছে? সিমিলারলি নেগেটিভিটিটা কি হবে? না ডিক্রিজ করবে। বোঝা গেছে? পজিটিভিটি যদি ইনক্রিজ করে, নেগেটিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ ডিক্রিজই করবে, কিছু করার নেই। বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে সাইজ ফ্যাক্টর বললাম, তারপরে নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন পড়লাম, তারপরে ইলেকট্রোপজিটিভিটি পড়লাম, ইলেকট্রোনেগেটিভিটি পড়লাম। ক্লিয়ার? এবার দেখো, যে কোনো মেটালগুলো পজিটিভ চার্জ, তো যে কোনো মেটালগুলো পজিটিভ চার্জ, সেই জন্যে লেফট হ্যান্ড সাইডে যারা থাকে তারা জেনারেলি মেটাল হয়। বোঝা গেছে? আর এরা কি হয়? এরা নন মেটাল। তার মানে লেফট থেকে রাইটের দিকে যত যাব তত মেটালিক প্রপার্টিটা কি হবে? এরা মেটাল, ওরা নন মেটাল। মানে লেফট থেকে রাইটের দিকে যত যাচ্ছি তার মানে কি হচ্ছে? মেটালিক প্রপার্টি ডিক্রিজ করছে, আর নন মেটালিক প্রপার্টি কি হচ্ছে? ইনক্রিজ করছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওপর থেকে নিচের দিকে নামলে কি হবে? ওপর থেকে নিচের দিকে নামলে সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারছে, মানে মেটালিক প্রপার্টি সহজে দেখাতে পারছে। তাহলে ওপর থেকে নিচের দিকে নামলে মেটালিক প্রপার্টিটা কি হবে? ইনক্রিজ করবে, বাড়বে, আর নন মেটালিক প্রপার্টিটা ডিক্রিজ করবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? ওকে, তাহলে আমরা এবার কি বলছি? এইবার আসছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন প্রপার্টি। অক্সিডেশন প্রপার্টি আর রিডাকশন প্রপার্টি। অক্সিডেশন কাকে বলে? দেখো, ইলেকট্রন লিবারেশন অফ ইলেকট্রনকে আমরা বলি অক্সিডেশন, আর ইলেকট্রনের অ্যাকসেপ্টেন্সি মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, এটাকে বলছি আমি রিডাকশন। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তাকে আমি বলছি রিডাকশন। বোঝা গেছে? আর ইলেকট্রন যদি লিবারেট করে দেয়, মানে লিবারেট করছে মানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে সে পজিটিভ চার্জে কনভার্ট হবে। ঠিক আছে? তাহলে তাকে আমি বলছি অক্সিডেশন। ক্লিয়ার? আচ্ছা, এরা কি করতে পারে? এরা লেফট হ্যান্ড সাইডে যারা থাকে তারা সহজেই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে পারে। তাহলে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, সে নিজেকে কি করলো? অক্সিডাইজড করলো। দাঁড়াও, এখানে গল্প আছে। নিজেকে অক্সিডাইজ করছে মানে অক্সিডেশন প্রপার্টি সেটা নয়। ইলেকট্রন যদি ছেড়ে দেয়, নিজে অক্সিডাইজ হলো ঠিক আছে, কিন্তু সেই ইলেকট্রনটা অন্যকে কি করবে? অন্য কেউ তো এর ছেড়ে দেওয়া ইলেকট্রনটা গ্রহণ করবে, মানে অন্য কেউ তো রিডিউস হবে, তাই না? তার মানে আমি ইলেকট্রন ছেড়ে দিয়ে লোককে কি করলাম? রিডিউস করে দিলাম। তার মানে আমি রিডাকশন প্রপার্টি দেখালাম। বোঝা গেছে? অন্য কেউ যদি ইলেকট্রনটা ছেড়ে দেয় এবং সেটা যদি আমি গ্রহণ করি, তাহলে আমি গ্রহণ করছি মানে আমি কি হয়ে যাচ্ছি? রিডিউস হয়ে যাচ্ছি। তাহলে ও আমাকে কি করলো? রিডিউস করলো। বোঝা গেছে? বুঝতে পেরেছো? তার মানে এরা ইলেকট্রন ছাড়ছে মানে অন্যকে রিডিউস করছে, মানে এরা রিডাকশন প্রপার্টি দেখাচ্ছে। আর ওরা কি করছে? ওরা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করে অন্যকে কি করছে? অন্যকে অক্সিডাইজ করছে। ওরা কি বলছে? আমাকে ইলেকট্রন দাও, আমি রিডিউস হব। তার মানে তুমি কি হবে? অক্সিডাইজ। মানে আমি তোমাকে অক্সিডাইজড হতে হেল্প করছি। বোঝা গেছে? যে ডাকাত সে লোকের ঘরে ডাকাতি করে বলেই তো তার নাম ডাকাত, তাই না? তাহলে লোককে যেটা করব সেইটা দিয়ে আমি পরিচিত হব। বোঝা গেছে? তার মানে ওরা কি করছে? ওরা অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে অন্যকে কি করছে? জারিত করছে। তার মানে ওরা ভালো জারক। বোঝা গেছে? ওদের জারণ ধর্ম ভালো। তাই লেফট থেকে রাইটের দিকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বাড়ে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা মানে নিজে বিজারিত হবে কিন্তু অন্যকে জারিত করবে। তাই লেফট থেকে রাইটের দিকে জারণ ধর্মটা কি হয়? ইনক্রিজ করে। বোঝা গেছে? সিমিলারলি ওপর থেকে নিচের দিকে আমরা কি দেখতে পাই? সাইজ ইনক্রিজ করছে, মানে সহজেই ইলেকট্রনকে রিলিজ করে দিচ্ছে, মানে নিজেকে কি করছে? অক্সিডাইজ। কিন্তু সেই রিলিজ ইলেকট্রনটা লোককে কি করছে? রিডিউস। লোককে কি করছে? রিডিউস। তার মানে ওপর থেকে নিচের দিকে নামলে লোককে রিডিউস করার প্রবণতা বাড়ে, তার মানে বিজারণ ধর্মটা বাড়ে, রিডাকশন প্রপার্টিটা ইনক্রিজ করে। বোঝা গেছে? তাহলে ওপর থেকে নিচের দিকে নামলে রিডাকশন প্রপার্টি ইনক্রিজ করে, আর লেফট টু রাইটের দিকে গেলে রিডাকশন প্রপার্টি ডিক্রিজ করে, অক্সিডেশন প্রপার্টি ইনক্রিজ করে, জারণ ধর্ম বৃদ্ধি পায়। ক্লিয়ার হয়েছে?
এতটা পর্যন্ত তাহলে কারোর কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে কিছু প্রপার্টি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, কিছু প্রপার্টি বাকি থাকলো, সেটা তাহলে তোমরা একটু দেখে নিও, পরের দিন বাকি জিনিসটা নিয়ে আমি পুরোপুরি আলোচনা করে দেবো। তাহলে এই হলো আমাদের পিরিয়ডিক টেবিলের বেসিক কনসেপ্ট। আশা করি কারোর কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করবো। ওকে, স্টে টিউনড।